শুভেচ্ছা, স্বাগত সবাইকে। চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশু। আর আজকে আমাদের অতিথি বিশিষ্ট শিক্ষক, চিন্তাবিদ, সমাজচিন্তক প্রফেসর আবুল কাশেম ফজলুল হক। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো। স্যার, আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন এবং খুব জ্ঞানী কিছু মানুষ আপনার শিক্ষক ছিল, যাদের সাহচর্যেই আপনার যে সমসাময়িক চিন্তাভাবনা আমরা দেখি, সেই চিন্তাভাবনাগুলোর উন্মেষ। আপনার ছাত্র জীবনের গল্প দিয়ে শুরু করতে চাই। এই বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই 1962 সনে। তখন থেকে আজ পর্যন্ত 53 বছর পার হয়ে 54 বছর চলছে। এটা দীর্ঘ সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন যত, আমার অবস্থান এখানে তার অর্ধেকের চেয়ে বেশি। অনেক কিছু দেখেছি। এই দেশে পরিবর্তন হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হয়েছে, গোটা পৃথিবীতে পরিবর্তন হয়েছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন ছিল একটা গণজাগরণের কাল। সেই 1905 সনে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দিয়ে এর শুরু। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, পাকিস্তান প্রতিষ্ঠা, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, আর স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পরে আজকে 45 বছর আরম্ভ হয়েছে। এই কালের সব ঘটনাই বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি অনুভব করা গেছে। স্যার, আমি এখানে একটু জিজ্ঞেস করতে চাই, আপনার শহীদ মুনীর চৌধুরী, অধ্যাপক নীলিমা ইব্রাহিম, ডক্টর আহমেদ শরীফ, হুমায়ুন আজাদ, তাদের সংস্পর্শে আসার সৌভাগ্য আপনার হয়েছিল। আপনার এই শিক্ষকদের সংস্পর্শই কি আপনার আজকের যে চিন্তাভাবনা, আপনি যেভাবে বলেন, যেভাবে লিখেন, সেটাকে খানিকটা ঋদ্ধ করেছে? না, শিক্ষকদের প্রভাব সবসময়ই ছাত্রদের উপরে পড়ে, আমার উপরেও পড়েছে এবং অনেকের কাছ থেকে প্রভাব গ্রহণ করেছি। স্যার, আপনার উপরে কোন শিক্ষকের প্রভাব সবচেয়ে বেশি, কিংবা কে আপনার জীবন দর্শনকে সবচেয়ে বেশি আলোড়িত করতে পেরেছিল, এরকম শিক্ষক? এইগুলো বলতে গেলে অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1960-এর দশকে 3 জন ব্যক্তির প্রভাব ছাত্রদের একটা বিরাট অংশে খুব পড়েছে। তার মধ্যে একজন অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু মাহমুদ। তার সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তার বাসায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গেছি, কথা বলেছি, আড্ডা দিয়েছি, আরও অনেকে গেছেন। তার ছিল সমাজতন্ত্রের স্বপ্ন এবং পৃথিবীতে তো সব মানুষ সম্মানজনকভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে, সমৃদ্ধির দিকে যেতে পারে, এরকম সমাজ ব্যবস্থা করা সম্ভব। তো এই চিন্তা আমাকে প্রভাবিত করেছে। দ্বিতীয়জন বলা যায় অধ্যাপক আহমদ শরীফ। তিনি ক্লাসে পড়ানো থেকে আরম্ভ করে নানান আড্ডার আসরে সব জায়গায় ওই বাঙালি, বাংলাদেশ, বাঙালি জাতি, এইসব। প্রথমে তিনি গণতন্ত্রী ছিলেন, গণতান্ত্রিক চিন্তার কথা, মানবতাবাদের কথা বলতেন এবং তিনি ধর্ম সম্পর্কে কোনো কথাই বলতেন না, কিন্তু এমনভাবে কথা বলতেন যে সবটা মিলিয়ে আমাদের মধ্যে একটা ধর্মনিরপেক্ষ চেতনা জাগে। তৃতীয় ব্যক্তি যাকে আমার খুব ভালো লাগতো এবং যার প্রভাব আমি গ্রহণ করতাম, তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারের চিকিৎসক ছিলেন, ডক্টর মুর্তজা। তিনি একজন লেখকও ছিলেন এবং তার চোখেও তখনকার দিনে বাঙালি জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রের স্বপ্ন ছিল এবং ছাত্রদের সঙ্গে তার ছিল নিবিড় সম্পর্ক এবং তিনি চাইতেন যে ছাত্রদের মধ্যে নবচেতনা দেখা দিক, দেশে বৈপ্লবিক পরিবর্তন ঘটুক ইত্যাদি। তার মানে যাদের দ্বারা আপনি অনুপ্রাণিত, তারা সবাই সমাজতন্ত্রের স্বপ্ন দেখতেন। হ্যাঁ, তাহলে বৃহত্তর অর্থে আপনিও তো আসলে আমিও মানুষ, সমাজতন্ত্রের পক্ষের মানুষ, সমাজতন্ত্রের স্বপ্ন দেখি। দুনিয়া পরিবর্তিত হয়েছে, সুতরাং সমাজতন্ত্র সম্পর্কে আমাদের ধারণাও পরিবর্তিত হয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, এই সমস্ত ধারণার পুনর্গঠন দরকার। আগের মতো ধারণা নিয়ে এখনকার এই পৃথিবীতে চলা যাবে না। টেকনোলজির অনেক উন্নতি হয়েছে, ইনফরমেশন টেকনোলজির বিপ্লব, তারপরে জীব প্রযুক্তিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিরাট বিপ্লব এবং উচ্চ ফলনশীল বীজ, হাঁস, মুরগি, মাছের চাষ, উৎপাদন অনেক বেড়েছে। কাপড় তৈরি করে আগে ছিল তুলা এবং পাট ইত্যাদি থেকে, এখন সিনথেটিক ফাইবার কেমিক্যাল পদ্ধতিতে তৈরি করে। তার ফলে এখন তো পৃথিবীতে কাপড়ের অভাব নেই, আরও কাপড় তৈরি করতে পারে।
আর চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ উন্নতি হয়েছে। মানুষ শারীরিক শ্রম দিয়ে করতো, এরকম বহু কাজ এখন যন্ত্রের সাহায্যে করতে পারে। মানুষের সুখ সমৃদ্ধি অনেক অনেক বেড়েছে, কিন্তু স্যার, আমাদের- দুঃখজনক দিক হলো মনের দিক থেকে মানুষ তো উন্নতি করেনি। স্যার, আমরা একটা বিরতি নিতে চাই, আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো প্রফেসর আবুল কাশেম ফজলুল হকের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। স্বাগত আরেকবার। চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম প্রফেসর আবুল কাশেম ফজলুল হকের সঙ্গে। স্যার, আপনার শিক্ষকদের গল্প শুনলাম। এখন প্রশ্ন হচ্ছে, আপনি শিক্ষকতায় কেন এসেছিলেন, বা তখন কি আসলে লক্ষ্যই ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া? এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন খুবই আলোচনায়। আমাদের পারিবারিক ঐতিহ্যে শিক্ষকতা আছে। আমার বাবা শিক্ষক ছিলেন, আমার দাদা শিক্ষক ছিলেন, এবং আমরা যতদূর জানি আগে থেকেই শিক্ষা এবং শিক্ষকতার প্রতি একটা দুর্বলতা। আগ্রহ। আমার বাবা একরকম স্বভাবের ছিলেন, যাকে বলা যায় জাত শিক্ষক। আমার নিজের মধ্যেও সেরকম বৈশিষ্ট্য হয়তো আছে, যে একটা মানুষ গড়ে উঠবে, বড় হবে এবং জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে। যদি বড় কাজে, ভালো কাজে যেতে পারে, তাতে আমরা সহায়তা করতে পারি, এটাতে একটা আনন্দ আছে। আর যে শিক্ষকেরা শুধুই ছাত্রদের পরীক্ষা পাশের তাগিদ দেন এবং পরীক্ষা পাশের প্রস্তুতি দেন, তারা যথার্থ শিক্ষক নন। ছাত্রের অন্তর্গত সম্ভাবনাকে বিকশিত করা, ভালো দিকটাকে বিকশিত করা, খারাপ দিকটাকে দমিত রাখা, এইসব ব্যাপারে সহায়তা করা শিক্ষকের সবচেয়ে মূল কাজ। শিক্ষক শিখিয়ে দিতে পারেন কম বিষয়ই, ছাত্রে যাতে শিখতে পারে তার উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, পদ্ধতি এগুলো জানিয়ে দেওয়াই আসলে শিক্ষকতা। এইসব দিক থেকে আমার মধ্যে শিক্ষকতার একটা আগ্রহ বলা যায় স্কুলে পরিসময় থেকেই ছিল। আপনি স্যার শিক্ষকদের যে মানদণ্ডের কথা বললেন, শিক্ষক জ্ঞান সৃজন করবেন, জ্ঞানের উৎস, সেই জায়গায় দাঁড়িয়ে এই সাম্প্রতিক বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোথায় দাঁড়িয়ে, বা সেই রকম শিক্ষককে আমরা আসলে পাচ্ছি? একটা হলো যে গোটা পৃথিবী বদলে গেছে, সারা দুনিয়া জুড়েই এখন শিক্ষা, জ্ঞান এগুলোর সঙ্গে যেসব মহান অনুষঙ্গ যুক্ত ছিল সেটা সর্বত্র কমে গেছে। ব্রিটেনে বলি, ফ্রান্সে বলি, জার্মানিতে বলি, ইউএসএতে বলি, কমে গেছে। চীন, রাশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া এইসব দেশের অবস্থা একটু ভিন্ন, কিন্তু এই রাষ্ট্রগুলো তো ব্রিটেন অথবা আমেরিকার মতো উন্নত কখনো ছিল না। কিন্তু না হলেও এদের একটা ভিন্ন চরিত্র ছিল, এরাও বদলে গেছে। তবু যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যে ধারায় চলছে, আমার মনে হয় রাশিয়া, চীন, তাদের সিস্টেম একটু হলেও ভিন্ন। ভালো কিনা সেটা বিচার্য। তো এই পরিবর্তিত বাস্তবতার মধ্যে আমাদের দেশে একটা বড় রকমের ধস নেমে গেছে। তখন থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এগুলোতে নকলের ব্যাপক বিস্তার হলো। কোর্স শেষ হচ্ছে না এমন, পরীক্ষা ঠিক মতো নেওয়া যাচ্ছে না, তাছাড়াও আরও নানা রকমের অপব্যবস্থা, অনাচার এবং দুর্নীতি দেখা দিল। অনেক ঘটনার পরে, জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলেন। এরপরে মিলিটারি শাসন। আমি মিলিটারি শাসনকে দেশের শত্রু মনে করি না। মিলিটারিতে তারা চাকরি করেছেন, দেশ রক্ষার জন্য চাকরি করেছেন। রাজনীতির দুর্বলতার সুযোগে তারা ক্ষমতায় আসছেন। মিলিটারিতে চাকরি করেন বলেই তাদের মধ্যে কোনো মানবিক বোধ নেই, এটাও আমি মনে করি না। অবস্থার সুযোগে তারা ক্ষমতায় আসছেন, তারাও ভালো করবার চেষ্টা করেছেন, তাদের চেষ্টাও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আবার পলিটিক্যাল গভর্নমেন্ট হয়েছে, তারা ব্যর্থ হয়েছেন। মিলিটারি গভর্নমেন্ট হয়েছে, ব্যর্থ হয়েছেন। জরুরি অবস্থা হয়েছে ইত্যাদি। তো এইসবের মধ্য দিয়ে যে পরিবর্তন, তার ধাওয়া থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় কোনোটাই রেহাই পায়নি। স্যার, আপনি কি, অনেকেই ধারণা করেন যে আপনি কি কোনো কারণে প্রচণ্ড আওয়ামী বিরোধী, বা কোনো ইস্যু থেকে আওয়ামী লীগের সঙ্গে আপনার কোনো একটা দূরত্ব তৈরি হয়েছে? আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো বিরোধ নাই, এবং আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সেই 6 দফা আন্দোলনের কাল থেকেই অত্যন্ত শ্রদ্ধাশীল। কিন্তু আওয়ামী লীগ তো রক্তমাংসের মানুষ নিয়ে গঠিত, তাদেরও মানবীয় সীমাবদ্ধতা, ত্রুটি বিচ্যুতি আছে। এই কথাটা আমি সবার ক্ষেত্রে বলি। আমি আওয়ামী লীগের জন্য ক্ষতিকর
এরকম কোনো কাজ কি পরিকল্পনা করে চেষ্টা করে কোনোভাবে তো কখনো করেছি? আমার কোনো লেখায় কোনো কিছুতে না, সমালোচনা করেছি আওয়ামী লীগের উন্নতির জন্য। বাকশাল হওয়ার পরে বোধহয় শিক্ষকদের বাকশাল হওয়ার সময়ে আমি বাকশালের সম্মতি দেইনি। আমি আমার কাছে যারা আসছেন বাকশালের জবরদস্তি নিয়ে, আমি স্পষ্টভাবে বলছি যে যদি একদলীয় ব্যবস্থা এই দেশে সফল হয় তাহলে আমরা আগ্রহ করে সদস্য হব। এখন আপনাদের অনুরোধে, আপনাদের চাপে আমি বাকশালের সদস্য হব না। এবং শেষ পর্যন্তই এই বিশ্ববিদ্যালয়ের অতি অল্প, সর্বসাকুল্যের 6-7 জন বা 7-8 জন শিক্ষক ছিলেন যারা বাকশালের সদস্যপদ গ্রহণ করেননি। আর কারা ছিলেন? আমি তাদের মধ্যে একজন। আর ছিলেন অধ্যাপক আহমদ শরীফ সাহেব ছিলেন, সঞ্জিদা খাতুন ছিলেন, মমতাজুর রহমান তরফদার ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টের, এই জিওলজি ডিপার্টমেন্টের আব্দুল লতিফ বলে একজন ছিলেন। এইরকম খোঁজ করলে কয়েকজন মাত্র পাওয়া যায়। বাংলা একাডেমিতে সবাই বাকশালের সদস্য হয়ে গেছেন, কিন্তু আব্দুল হক, যিনি সবচেয়ে বড় বাঙালি জাতীয়তাবাদী ছিলেন, বই লিখেছেন, যার লেখা বাজেয়াপ্ত হয়েছে, তিনি সদস্য হননি। দৈনিক বাংলা পত্রিকাতে সবাই সদস্য হয়েছেন, কবি শামসুর রহমান সদস্য হননি। পার্লামেন্টের সদস্য ছিলেন, তাদের মধ্যে 2-3-4 জন সদস্য হননি, যেমন জেনারেল ওসমানী, ব্যারিস্টার মইনুল হোসেন, নূরে আলম সিদ্দিকী। আওয়ামী লীগকে ওই সময়ে বাকশালকে সমর্থন না করে, এই কারণেই কি বিএনপির আপনার প্রতি এক ধরনের সহানুভূতি কাজ করে, বা বিএনপির লোকজন আপনাকে এক ধরনের নিজের লোক মনে করে? সহানুভূতি এই যে যাদের সঙ্গে একসময় ছাত্র ইউনিয়ন করেছি তারা অনেকেই পরবর্তীকালে বিএনপিতে, জাতীয় পার্টিতে ইত্যাদি গেছে, যেটা আমি কখনো সমর্থন করিনি। কিন্তু তাদের সঙ্গে যে ব্যক্তিগত পরিচয় ছিল সেইটা তারাও রক্ষা করেছেন, আমিও রক্ষা করেছি। কাজী জাফর আহমদ এখন মারা গেছেন, রাশেদ খান মান্নান এখন মন্ত্রী হয়ে গেছেন, হায়দার আকবর খান রনু এখন দল বদল করতে করতে ভাঙতে ভাঙতে সিপিবিতে আছেন, মুস্তফা জামাল হায়দার মন্ত্রী ছিলেন, তারপরে আব্দুল মান্নান ভূঁইয়া মন্ত্রী ছিলেন। এইভাবে খোঁজ করলে দেখব যে আমরা তখন যারা ছাত্র ইউনিয়ন করেছি তারা প্রায় সকলেই এই বিএনপি দলে গেছেন, জাতীয় পার্টিতে গেছেন। সেই এককালের পরিচয়ের সূত্র সেটা সম্পূর্ণ মুছে দেওয়া সমীচীন মনে করি না। এই কারণেই তারা আমার সম্পর্কে হয়তো ভালো মন্তব্য করেন, আমিও তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করি না। শুধু এইটা বলি যে এই রাস্তায় যাওয়া তাদের ভুল আপনার কি হয়েছে। কোনো রাজনৈতিক দুর্বলতা আছে বিএনপির প্রতি? না, কোনো রকম দুর্বলতার পরিচয় কি আমি কখনো দিয়েছি কোনো বক্তৃতায় বা লেখায়? স্যার, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আপনার জীবনের একটা বিয়োগাত্মক অধ্যায়, আপনার সন্তান দীপনকে হারাতে হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আবার একটা বিরতি নিতে চাই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম প্রফেসর আবুল কাশেম ফজলুল হক স্যারের সঙ্গে। স্যার, এই অধ্যাপনা, লেখালেখি, রাজনীতি নিয়ে আপনার চিন্তা, এগুলো সব কিছু আলোচিত হয়েছে, কিন্তু এর বাইরেও দুর্ভাগ্যজনকভাবে আপনাকে 2015 সালে প্রফেসর আবুল কাশেম ফজলুল হক নতুন করে আলোচনায় আসলেন আপনার সন্তানকে হারিয়ে। ফয়সাল আরিফিন দীপনের কথা বলছে, আপনার একমাত্র সন্তান প্রকাশক ছিলেন, এবং তারপরে আপনি প্রথম দিনই বললেন যে আপনি এই হত্যার বিচার চান না। এটা কি আসলে কোনো অভিমান ছিল? বিচারটা কেন চান না? বিচার চাই না তার কারণ আমি দীর্ঘদিন ধরে যে ধারায় চিন্তা করে আসছি, আমার যেটা জীবন দর্শন, জগৎকে আমি যেভাবে দেখি, তাতে আমার কাছে মনে হয়েছে সেই মুহূর্তেই যে এই বিচার চাওয়া অর্থহীন। কেন অর্থহীন? প্রথমেই আমার মনে হয়েছে যে দীপনকে তো কোনোভাবেই আমরা আর ফিরে পাবো না, সেই ক্ষতিপূরণ হবার মতো নয়। দ্বিতীয়, দীপনের অনুপস্থিতিতে যে ক্ষতি, পারিবারিক ক্ষতি, এটাও কোনোভাবে পূরণ করা যাবে না। এখন বিচারে যদি কারো জেল হয়, কারো ফাঁসি হয়, সেটা জাতীয় প্রয়োজনে হতে পারে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সেই ব্যাপারে আমার আপত্তির কিছু নেই। কিন্তু পারিবারিকভাবে অন্য সবাই যেমন একটা হিংসা, প্রতিহিংসার মনোভাব নিয়ে বিচার চাই বলে, এইটা আমার স্বভাবের মধ্যেই নেই, আমার দীর্ঘদিনের চিন্তাভাবনার মধ্যেই নেই। তবে আমি ওই মুহূর্তেই বলেছি যে দেশে আইনের শাসন রক্ষা করার জন্যে বিচারের প্রয়োজন আছে। কিন্তু স্যার, দীপনের অপরাধ কী ছিল? দীপনের অপরাধ আমি যতটা বুঝতে পারি তা এই যে দীপন তো সকলের সঙ্গেই ভালো সম্পর্ক রেখে চলতো, দীপনও দলীয়তার বাইরে থাকতো, এতে কোনো সন্দেহ নাই। এখন দীপন অভিজিতের একটা বই ছেপেছিল, অভিজিৎ
উদয়ন স্কুলের ছাত্র ছিল, দীপনও উদয়ন স্কুলের ছাত্র ছিল দীপনের 1 বছর আগে। অভিজিতের সেই বই কেন প্রকাশ করা হলো এইটাই হয়তো, আমি একটা নিশ্চিত জানি না, এইটাই হয়তো দীপনের বিরুদ্ধে যারা হত্যাকারী তাদের অভিযোগ। কিন্তু এই বইতে ইসলামের বিরুদ্ধে কথা আছে ইত্যাদি প্রচারিত হয়েছে, এবং এই বই লেখার জন্যে অভিজিৎকেও হত্যা করা হয়েছে। দুটো বই বের হয়েছে দীপনের এখান থেকে, একটা অবিশ্বাসের দর্শন, আরেকটা বিশ্বাসের ভাইরাস। এই বইতে ধর্ম বিষয়ে আলোচনা আছে, ইসলাম বিষয়ে আলোচনা আছে। আমি মানে ওই বিশ্বাসের ভাইরাস এই বইটা আমি দেখেছিলাম, কিন্তু অবিশ্বাসের দর্শন সেই বই আমি পাইনি। এগুলো বই শেষ হয়ে গেছে, যাদের কাছে আছে তারা লুকিয়ে ফেলেছে, কারণ বই একজনের হাতে পেলে মেরে ফেলতে পারে এরকম একটা আতঙ্ক। তো এই বই প্রকাশ করার কারণেই তাকে হত্যা করেছে, এটা আমার প্রথম ইমপ্রেশন হয়েছে। এবং যখন জানতে পারলাম যে ওই টুটুল, শুদ্ধস্বর প্রকাশনের ওদেরকেও একই সময়ে একইভাবে আক্রমণ করেছে, তখন আমার এই ধারণাটা অনেকখানি কনফার্ম হয়েছে। আমাকে কেউ কেউ দেখিয়েছে, ফেসবুকে প্রচার করা হয়েছে যে দীপনকে হত্যা করেছে আনসারুল্লাহ আল ইসলাম বলে একটা সংগঠন, আনসারুল্লাহ আল ইসলাম, এবং তারা ব্যাখ্যা দিয়েছে যে দীপন অভিজিতের বই প্রকাশ করেছে, যে বইতে ইসলামের প্রতি বিদ্বেষ ব্যক্ত করা হয়েছে। ইসলামের বিরুদ্ধে বই লেখা যেমন অপরাধ, বই প্রকাশ করাও সেরকম অপরাধ, সেই জন্য দীপনকে হত্যা করা হয়েছে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই হত্যাকাণ্ডের, তারা সাফল্যের সঙ্গে এটা করেছে, সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন দিই। এইরকম একটা মেসেজ আমাকে কেউ কেউ দেখিয়েছিল ফেসবুকে। তো এইগুলো ঘটনা, এগুলো কোনোটাই চূড়ান্ত না, কিন্তু এগুলোকে একেবারে ফেলে দেওয়া যায় না, ঘটনার পর ঘটনা ঘটে চলছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে দীপনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না, কিন্তু বাংলাদেশে একটা বড় দল উনি হত্যার পরে তাকে বিবৃতি দিয়েছিল এবং তাদের একটা সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি বলে দাবি করেছেন। আমি বিএনপির কথা বলছি। আমার যদ্দূর নলেজ ওই নামে কোনো সাংস্কৃতিক সংগঠন নেই, খোঁজ করে পাওয়া যাবে না। এই ল্যাবরেটরি স্কুল আমাদের বাসা তো এখানেই ছিল, এখানেই দীপনের জন্ম, এখানেই দীপনের বৃদ্ধি। ওখানে ওই যে অধ্যাপক ওয়াজিউর রহমান একজন আমার চেয়ে বয়সে বড়, আমাদের ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চের প্রফেসর ছিলেন, রিটায়ার করেছেন। তার ছেলে ছিল দীপনদের সমবয়সী বন্ধুত্ব, জিয়াউর রহমান। সেই ছেলে পিকনিকে গিয়ে পানিতে পড়ে মারা যায়। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। অত্যন্ত সুদর্শন, সুন্দর, ইন্টেলিজেন্ট ছেলে ছিল, পড়ালেখায় অসাধারণ ভালো ছিল। এটা আমাদের সবাইকে খুব ব্যথিত করেছিল, দীপনরাও খুব মর্মাহত হয়েছে। তার মৃত্যুর কিছুকাল পরে, 1 বছর বা 2 বছর পরে, তার স্মরণে একটা ওই জিয়া স্মৃতি পাঠাগার করেছিল। আচ্ছা, সেইটার সঙ্গে কনফিউজ করেছে। আর দীপন বিএনপির লোকদের সঙ্গেও ভালো সম্পর্ক রেখে চলতো। এই জিয়া হচ্ছে ওই প্রফেসর সাহেবের ছেলের নাম জিয়া। হ্যাঁ, ওটা এখানে কনফিউজড হয়ে গেছে। আর বিএনপির লোকেরা ইন্টারেস্টেড হয়েছিল যে যেহেতু কোনো একটা দলের বাইরে অবস্থানে আছে, সুতরাং তাকে আমরা টানলে বোধহয় হবে। কিন্তু স্যার, এটাতে একটা হত্যাকাণ্ড, শুধু তার একটা হত্যাকাণ্ড না, সামগ্রিকভাবে আমরা দেখছি যে যারা একটু মুক্ত চিন্তার কথা বলে, বই লিখে, বই প্রকাশ করে, তাদের উপরে হঠাৎ করে এই আঘাতটা কেন আসছে? মানে এটার মনস্তত্ত্বটা এর জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো কারণ আছে। আমার পর্যবেক্ষণ অনুযায়ী 1980 সনের দিক থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীতে, বিশেষ করে গরিব দেশগুলোকে ধর্মকে জাগিয়ে তোলার একটা নীতি নেয়, এবং তারা বিশ্ব পরিস্থিতি যেভাবে ব্যাখ্যা করে তাতে মিডল ইস্টের ধর্ম ইসলাম, এইটাকেই তারা রাজনৈতিকভাবে মানে পুনরুজ্জীবিত করে ব্যবহার করবার পরিকল্পনা করে। বিবিসি রেডিওর মাধ্যমে মৌলবাদ বিরোধী আন্দোলন প্রচার করে। এইটাতে আমাদের দেশের বুদ্ধিজীবীরা, বামপন্থীরা যুক্ত হয়ে যায়। আমি তখনই পুস্তিকা প্রকাশ করে, পত্রিকায় লেখা ছাপতে চায় না, প্রচার করেছি যে এই আন্দোলনটা সাম্রাজ্যবাদীদের দেওয়া, এই আন্দোলনের পেছনে কোনো সৎ উদ্দেশ্য নেই। আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের আন্দোলন করা উচিত গণতন্ত্রকে সফল করার জন্যে। গণতন্ত্রকে ব্যর্থ করে মৌলবাদ বিরোধী আন্দোলন করে এই দেশে কোনো কল্যাণ হবে না। এই সমস্যার কোনো সমাধান নেই। এই সমস্যার সমাধান জনগণের মধ্যে যদি চেতনা দেখা দেয়, প্রথমে অল্প লোকের মধ্যে, পরে বহু লোকের মধ্যে,
তাহলে একটা সমাধান হয়। আমাদের দেখতে হবে যে ফরাসি বিপ্লব কেন হয়েছিল, বিপ্লবের দ্বারা কি হয়েছে, রুশ বিপ্লব কেন হয়েছিল, বিপ্লবের দ্বারা কি হয়েছে, আরবে ইসলাম প্রচার হজরত মোহাম্মদ কেন করেছিলেন, কিভাবে করেছিলেন, তার ফল কি হয়েছে, চীনে বিপ্লব কেন হয়েছিল। এরকমভাবে আমরা সেরকম যদি কোনো বিপ্লবকে আবার হওয়ার স্বপ্ন আপনি দেখেন? অবশ্যই বিপ্লব আমার হবে, কিন্তু এটা অল্প সময়ের মধ্যে হবে না, আগামী 20-50 বছরের মধ্যে হবে এরকম মনে করার কোনো কারণ নাই। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজ। কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।